সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রীফ। স্কোলিওসিস মেরুদণ্ডের এমন একটি সমস্যা যেখানে শুধুমাত্র আমাদের শরীরের বাহ্যিক পরিবর্তন ঘটে, বিষয়টি এমন নয়। অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্যথা, শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং শারীরিক ভারসাম্যহীনতাও তৈরি হয়ে থাকে। তবে স্কোলিওসিস কিংবা বাঁকা মেরুদণ্ড রোধে আপনার সন্তান কিংবা পরিবারের সদস্যটিকে আপনি কি করে সুরক্ষিত রাখতে পারেন, কি করে একটি সফল অপারেশনের মাধ্যমে আপনি চাইলেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন স্কোলিওসিস চিকিৎসার মাধ্যমে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য স্পাইন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, কথা বলবো স্কোলিওসিস নিয়ে। শুরুতে একটু জানা জরুরি, স্কোলিওসিস কিংবা বাঁকা মেরুদণ্ড বলতে আমরা কি বুঝি? মেরুদণ্ড সাধারণত আমরা যদি সামনে থেকে তাকাই তাহলে কিন্তু মেরুদণ্ড একদম সোজা, বাট এই মেরুদণ্ড যখন আমরা কোনো পার্শ্বের থেকে বাম বা ডান দিকে তাকাই এটা কিন্তু সোজা না। যেমন ঘাড়ের দিকে আপনার মেরুদণ্ডের যে পার্ট সেটা কিন্তু লর্ডোসিস, মানে সামনের দিকে এরকম লর্ড। আবার আমরা যদি পিঠ চিন্তা করি, পিঠটা কিন্তু বাঁকা সামনের দিকে, আবার কোমরটা কিন্তু উল্টা দিকে বাঁকা। আবার একদম নিচের দিকে হলো এটা হলো আমরা যেটা বলি কাইফোসিস, অর্থাৎ কিনা এটা মানে পিছনের দিকে বাঁকা। সুতরাং মেরুদণ্ড যদি আমরা চিন্তা করি এরকম এসের মতো, এসটাকে যদি লেজি এস স্লোলি লম্বা করে দেই তাহলে মেরুদণ্ড এরকম হবে। এটা পার্শ্বের থেকে আমরা দেখি, বাট সামনে থেকে যখন আপনি দেখবেন মেরুদণ্ড টোটালি আপনার হলো স্ট্রেট। আচ্ছা, এই যে সামনে থেকে যে আমরা দেখব বাঁকা মেরুদণ্ড বলতে আমরা স্বাভাবিক যে পার্শ্বের থেকে বাঁকা দেখি সেটাকে আমরা ধরবো না। এই সামনে থেকে যে বাঁকা, এই বাঁকাটা যে কোনো বাম বা ডান দিকে হেলে যায় এটাকে আমরা বলবো বাঁকা মেরুদণ্ড। এটা একটা মেজারমেন্ট আছে, সাধারণত আমরা বলি 10 ডিগ্রি, 10 ডিগ্রির বেশি যদি ডান বা বাম দিকে বাঁকা হয়ে হেলে যায়, অর্থাৎ আমি এরকম আছি, আমি এইদিকে গেলাম বা এই দিকে গেলাম, এটা যদি আমি 10 ডিগ্রির বেশি হয় সেটাকে আমরা বলবো স্কোলিওসিস বা বাঁকা মেরুদণ্ড। এবং সেটা হতে পারে ঘাড়ের দিকে, হতে পারে পিঠ, কোমর, অত পুরাটাই, এবং অনেক সময় বাঁকা তেরা। এক জায়গায় যে শুধু বাঁকা থেকে তা না, এগুলো আপনার আবার ধরেন আমরা ক্লাসিফাই করি, শ্রেণী করি যে কোন শ্রেণীর মধ্যে পড়লো, শুধু ঘাড়ের মধ্যে না ঘাড় থেকে আবার একটু পিঠ, শুধু পিঠ, পিঠ কোমর এরকম। স্বাভাবিক অর্থে আমরা যেটা বুঝি যখন আমরা একটা মানুষকে দেখব সুস্থ, তার শোল্ডার জয়েন্ট যেটা ব্যালেন্সড, তার পিঠ স্বাভাবিক যেরকম থাকবে সেরকম, নিতম্বটা স্বাভাবিক, পা কোনো খাটো নাই, পারফেক্ট। আচ্ছা, কিন্তু যখন আমরা দেখতে পাই যে এই মেরুদণ্ড যদি যে কোনো একদিকে বাঁকা হয়ে যায় তাহলে আপনি দেখবেন এই শোল্ডারটা হয়তো একদিকে উঁচু হয়ে গেছে, আবার পিঠটা মনে হয় একদিকে উঁচু হয়ে গেছে, এবং এটা যখন আপনি পিছন দিকে দেখবেন, সাইড দিকে দেখবেন, তখন আপনার একটা স্বাভাবিক যে মানুষের একটা মানে সৌন্দর্য যেটা সেটা আপনার থাকবে না। অনেক সময় দেখা যাবে হাঁটতে গেলে মনে হবে যেন তার পাটা একটু খুলে খুলে হাঁটতেছে, হ্যাঁ, যেমন তার পিছনটা বাটকটা মনে হবে একদিকে উঁচু হয়ে আছে, শোল্ডারটা ইমব্যালেন্স, এবং অনেক সময় দেখা যাবে যে হাঁটতে গেলে সে তার পাটা মনে উঁচু করে হাঁটতেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। এগুলো হলো আপনার বাহ্যিক ভাবে আপনার দেখতে পাবেন। এই যে বাহ্যিক পরিবর্তন কিংবা মেরুদণ্ডটি বাঁকা হয়ে গেল, এটা কি জন্মের পর থেকেই জন্মগত কোনো জটিলতা কিনা? কয়েকটা কারণে হয়, সাধারণত জন্মগত কারণে বাঁকা খুবই কম। আচ্ছা আচ্ছা, বেশিরভাগ বাঁকা হয় যেটা কারণ জানা যায় না। 70% বাঁকা মেরুদণ্ড তার কোনো কারণ আমরা এখনো জানতে পারি না। সারা বিশ্বে এটা নিয়ে রিসার্চ চলছে, বাট টিল নাও বলতে পারি না। বাট কিছু সংখ্যক আছে যেটা জন্মগত ত্রুটি। জন্মগত বলতে যে আমরা মেরুদণ্ডটা যখন তৈরি হবে, আমরা অনেক সময় বলে থাকি যে এই মেরুদণ্ডের একটা ছোট্ট পার্ট যেটাকে কশেরুকা আমরা বলি, এই কশেরুকা বা ভার্টিব্রা সঠিকভাবে তৈরি হয় নাই। অথবা ধরেন এই যে অনেকগুলো 33টা ভার্টিব্রা মিলে আপনার এই মেরুদণ্ড হবে, এটা ধরেন 3, 4, 5টা হয়তো একসাথে আপনার লেগে রয়ে গেছে, সেপারেট হয় নাই, অথবা একদিকে সেপারেট হয়েছে আরেকদিকে সেপারেট হয় নাই। আরেকটা দেখা যাবে যে অর্ধেকটা তৈরি হলো এক পাশে, আর পাশে আরেকটা অর্ধেক তৈরি হয় না। এগুলো হলো আপনার জন্মগত আপনার তৈরি না হওয়ার জন্য, ত্রুটির জন্য, এটাকে আমরা বলি জন্মগত বা কনজেনিটাল স্কোলিওসিস। এটার সংখ্যা একটু কম। আরেকটা আছে যে ধরেন কোনো আঘাত পেল,
আবার আছে যে না কোনো ডিজিজ, যেমন আপনার যক্ষা, টিবি হয়ে অথবা এমনি ইনফেকশন হয়ে আপনার কিছু মেরুদণ্ড ড্যামেজ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, সেই কারণে জন্য হয়। আবার অনেক সময় দেখা যাবে যে একটা বয়সের পরে ডিজেনারেটিভ বয়সজনিত পরিবর্তনের জন্য এটা যেভাবে ভারসাম্য রক্ষা করে, মেরুদণ্ডকে আমি সামনে থেকে সোজা দেখবো, পার্শ্ব থেকে আমরা বলছি ঘাড়, পিঠ, কোমর বাঁকা, এই যে বাঁকা রাখার যে ভারসাম্য, এটা বয়সের কারণে জন্য বিভিন্ন পরিবর্তন হতে পারে, সেটা হাড়ের, হতে পারে সেটা মাসেলের, হতে পারে যে টিস্যুগুলোকে এটা ধরে রাখে আমরা লিগামেন্টস, ক্যাপসুল, এগুলোর যে ভারসাম্য যেভাবে থাকবে, অর্থাৎ যে শক্তি আমার এখন আছে 20 বছর আগে আমরা আরো বেশি শক্তি ছিল, আরো 5 বছর পর হয়তো আমার আরো শক্তি কমে যাবে। সো বিভিন্ন কারণের জন্যই বিভিন্ন বয়সে আপনার স্কলিওসিস হতে পারে। মানে এই ব্রেস পরানো শুরু করবে কখন? যখন বাচ্চাটি হাঁটা শুরু করবে? যখন বাচ্চা হাঁটবে, বসবে, এবং এটার একটা মেজারমেন্ট আছে যে সব বাঁকা হলেই আমরা তাকে ব্রেস দেব না। যদি এটা 20 ডিগ্রির বেশি হয় বাঁকাটা, তাহলে আমরা ব্রেস দিই। 20 থেকে 40 ডিগ্রি পর্যন্ত কোনো সার্জারি লাগে না। এইটুক বাঁকার মধ্যে সেটা কনজেনিটাল হোক অথবা যেটা হলো আমরা ইডিওপ্যাথিক হোক, ডিজেনারেটিভ হোক, আমরা এইটুক আমরা চেষ্টা করি তাকে ব্রেস বা খাসার মাধ্যমে তাকে ভালো করা যায় কিনা। যদি লেস দেন 20 ডিগ্রি হয়, সে তার মতো চলবে, দৌড়াদৌড়ি, একটা বাচ্চা খেলাধুলা, এভরিথিং ইজ নর্মাল করবে। কিন্তু যদি 40 ডিগ্রি বা 45, 50 ডিগ্রি হয়, তখন প্রশ্ন আসে হলো অপারেশনের। আচ্ছা। কারণ কি? কারণ হলো যে এই যে ধরেন 20 ডিগ্রি বা 40 ডিগ্রি পর্যন্ত বাহ্যিকভাবে খুব বেশি তাকে মানে খারাপ লাগে না, যদি না এই ডিগ্রির মধ্যে কোনো কারণে নির্দিষ্ট কোনো পয়েন্টে ব্যথা না হয়, তার চলাফেরায় কোনো অসুবিধা না হয়, তাহলে কিন্তু আমরা এটাকে অবজারভেশনের মধ্যে রাখি। প্রোটেক্টিভ এই ব্রেস দিয়ে তাকে এক্সারসাইজ এগুলো আমরা করানোর চেষ্টা করি। কিন্তু যেটা ক্ষেত্রে হলো যে ইডিওপ্যাথিক, যেটা কারণ জানা যায় না, ওইটা আবার বয়সের সাথে একটা সম্পর্ক আছে। আচ্ছা আচ্ছা। সেটা কিরকম, যে আমি যদি দেখি যে বাচ্চার বয়স, সাধারণত এটা হয় 10 বছর থেকে 18 বছর বয়সের মধ্যে ইডিওপ্যাথিক, যেটা 70%। এই ক্ষেত্রে নির্ভর করে যে এই বাচ্চাটা বয়স কত, বা যখন ধরা পড়লো, রোগটা ধরা পড়লো, সেই ক্ষেত্রে কতটুকু বাঁকা, খুব ইম্পর্টেন্ট এটা। সাধারণত দেখা যায় যে মেয়ে বাচ্চাদের একটু বেশি হয়, এবং মারা সাধারণত এটা ডায়াগনোসিস করে বেশি। আচ্ছা। অথবা যে সবসময় তাকে একটু কেয়ার নেয়, যেমন যারা ধরেন অনেক আছে না যে সেটা নার্স হোক, কেয়ার গিভার যারা সবসময় সাথে থাকছে, যারা মানে কেয়ার নিচ্ছে, কেয়ার গিভার, তাদের হইলো আপনার হইলো নজরে আসে। যখন এটা নজরে আসলে পরে আমাদের কাছে সবসময় আসে না। আরেকটা জিনিস আমাদের অবজারভেশন হলো যে এই রোগটা একটু যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল তাদের একটু বেশি হয়। আচ্ছা। সচ্ছলও হয়, এবং তাদের যখন হয় এটা তারা কম কেয়ার করে। যারা একটু অসচ্ছল তাদের কোন সময় আসে, যখন এই মেয়েটা 12, 13, 14 বছর বয়স, বিয়ের বয়স হয়, তখন একটা তার বাবা মার মাথা খারাপ হয়ে যায়। বাবা মা তখন একটা মানে পারিবারিক সামাজিক একটা দায়বদ্ধতা চলে আসে। তখন এই বাবা মারা একদম মানে বিভিন্ন ভাবে তখন মাথা গরম করে তাৎক্ষণিকভাবে সুস্থ করে দিতে হবে তখন সন্তানটিকে। আসলে তাদের এটা একটা, তখন ডাক্তারের কাছে বেশি আসে। স্যার, এই যে আপনাদের কাছে আসছে এই ধরনের জটিলতা নিয়ে এবং 12-14 বছর বয়সে, মানে ওই অবস্থায় আপনি তো বলছিলেন যে এটা আসলে কত ডিগ্রিতে রয়েছে এটার উপর ডিপেন্ড করে, কিন্তু ছোটবেলা থেকে সন্তানটিকে তো ব্রেস পরানো হচ্ছে না, সেক্ষেত্রে আসলে অপারেশন কতটুকু জরুরি এবং অপারেশনের পদ্ধতিগুলো সম্পর্কে বিস্তারিত জানবো, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জখরিফ, এবং আমার সাথে আছেন স্বনামধন্য স্পাইন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্বাগতম। বিরতির আগে কথা বলছিলাম যে যখন একটু দারিদ্র্য সীমার নিচে বসবাস করা অভিভাবকেরা 12-14 বছরের কিশোরীকে নিয়ে আপনাদের শরণাপন্ন হয় যে স্কোলিওসিস কিংবা তার মেরুদণ্ডটি বেঁকে গিয়েছে, এই সমস্যার সমাধান তাৎক্ষণিক করতে হবে, আসলে ওই মুহূর্তে করার উপায়গুলো কি রয়েছে চিকিৎসা পদ্ধতিতে?
এক নম্বর হলো যে আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে নন সার্জিক্যাল টেকনিক আমরা করি, সবসময় সার্জারি লাগেও না। ওই যে একটা মেজারমেন্ট আছে, মানে ওই যে একটা 13 বছরের বাচ্চা আসলো তার 30 ডিগ্রি, তো সেক্ষেত্রে আমরা ব্রেস দেব এবং আমরা চাবো যে তাকে যদি এই 18, 19, 20 বছর পর্যন্ত 40 ডিগ্রির নিচে আমরা রাখতে পারি, তাহলে কিন্তু তার আর সার্জারি সাধারণত লাগে না। কিন্তু যদি দেখা যায় যে না, প্রথমেই আসছে তার 50 ডিগ্রি, 60 ডিগ্রি বা 80 ডিগ্রি, এবং এটা বাবা মা বলতেছে ডে বাই ডে বেড়ে যাচ্ছে, সেটা বাহ্যিকভাবেও বেড়ে যাচ্ছে এবং আমরা এক্স রে করে এটা কনফার্ম করি যে আগে কোনো চিকিৎসা পেয়েছে বা এক্স রে আছে, এটা দেখা যাচ্ছে ডে বাই ডে বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা প্রশ্ন আসে সার্জারি। তো এই সার্জারি অফকোর্স যে এক সময় এটা ছিল না, আমরা ধরেন আজ থেকে প্রায় 20-22 বছর ধরে আমরা এই সার্জারি করে আসতেছি এবং আমাদের এই সেন্টারে সবচেয়ে বেশি এই সার্জারি হয়ে থাকে বাংলাদেশে এবং আমাদের প্রচুর প্রায় 300-350 অপারেশন হয়ে গেছে এই পর্যন্ত এবং সাকসেস রেট খুব হাই, খুব ভালো। এইগুলার একটা ভয় থাকে যেটা সবসময় আমরা বলার চেষ্টা করি যে এই মেরুদণ্ডটা আল্লাহর দেওয়া একটা বাঁকা মেরুদণ্ড, অনেক সময় সার্জারি করতে গেলে প্যারালাইসিস হতে পারে, এটা সবচেয়ে একটা ভয়। আরেকটা ভয় থাকে যে এই বিশেষ করে যখন বুকের কাছে বেশি বাঁকা থাকে, তার এই বাচ্চাগুলার ফুসফুস অত ডেভেলপ করে না। আমরা ছবিতে আপনাকে দেখো, অনেক বাঁকা থাকলে পরে একটা ফুসফুস একদম চাপ দিয়ে থাকে, যখন আমরা এই বাঁকাটাকে সোজা করি এই ফুসফুসটা জায়গা পায়, কিন্তু হঠাৎ করে বেশি জায়গা পায় সে কাজ করতে পারে না। তখন এই বাচ্চাগুলোকে দেখা যায় যে অপারেশন ভালো, একদিন পরে বা 2 দিন পরে তার শ্বাসকষ্ট, রেসপিরেটরি ডিস্ট্রেস এবং অনেক সময় বাচ্চা খারাপ হয়ে যায়। এই দুইটা বড় ভয় থাকে। আমরা পেশেন্টকে এটা বলেই নেই, আমি আমার সেন্টারে সারা ওয়ার্ল্ডেই এটা যে আপনার একটা ট্রেডিশন বা বলতে হবে, আপনাকে জানাতে হবে যে এক্সপেক্টেড কমপ্লিকেশন কি হতে পারে। কারণ আমি হঠাৎ করে আপনি বলি নাই রুগীটা খারাপ হয়ে গেল, তখন আপনি আকাশ থেকে পড়বেন, ভুল বোঝাবুঝি হয়। এত কিছু বলার পরেও কিন্তু অনেক সময় পেশেন্ট খারাপ হলে রুগীর অ্যাটেন্ডেন্ট, হসপিটাল, এদের সাথে কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়ে যায়। এই একটা ভয়। আমাদের সেন্টারে একটা বড় সুবিধা আছে যে এইটা দেখার জন্য যে অপারেশনের সময় কতটুকু আমি সোজা করলাম, তার প্যারালাইসিস হবে কিনা বা হয়ে যাচ্ছে কিনা বোঝার জন্য একটা মেশিন আছে, নিউরোমনিটর, ওইটা খুব হেল্প করে। স্যার সেক্ষেত্রে আপনারা তো অনেক অপারেশন করেন প্রতিনিয়ত, আমরা কি কোনো কেস দেখতে পারি যেমন আপনি যদি দেন এই পেশেন্টে ধরেন বুকের দিকে তার অত চাপ নাই, মোরলেস ধরেন ডান দিকে তার ফুসফুসটা ভালো, বাম দিকের ফুসফুসটা ছোট, কিন্তু মেরুদণ্ডটা কিন্তু বাঁকা। এইটা আপনি দেখেন, এই এক্স এর মধ্যে বোঝা যাচ্ছে সে একদিকে বাঁকা হয়ে আছে। যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি, এটা দেন সিটি স্ক্যান, দেখেন সোজা থাকার কথা, আমরা বলছি এটা সামনে থেকে দেখতেছি, আমার ডান পাশে মেরুদণ্ড সোজা থাকার কথা, কেমন বাঁকা। এগুলো ধরেন আপনার একটা ইন্ডিভিজুয়াল সেকশন। এইবার আপনি, এটা খুব ইম্পর্টেন্ট, আপনি দেখেন এই ইয়াং একটা ছেলে, সামনে থেকে যখন আপনি তাকাচ্ছেন দেখেন ওর পেটটা কেমন ভিতরে ঢুকে গেছে, ওর ডান পাশে মনে হয় এক সাইডে ঢুকে গেছে, ওর বাম দিকে শোল্ডারটা উঁচু হয়ে গেছে, দেখতে খুব আগলি লুকিং। পিছন দিকে যদি আপনি আসেন দেখেন ওর বাম সাইডে পিঠটা উঁচু, ডান দিকে হাতটা কেমন বাঁকা তেরা। একটা এইরকম একটা বাচ্চা কখনো চাবে না যে আমি দেখতে অসুন্দর হই, কারণ এইটা একটা বয়স, যে বয়সে মানুষ সবাই চায় যে আমি যেন সুন্দর থাকি। বাঁকা মেরুদণ্ডের কারণে গ্রোথটাও তার হ্যাম্পার, এবং সে খাটো থাকবে। যদি সে সামনে পিছনে যায় দেখেন কেমন পিঠটা বাঁকা তেরা হয়ে যাচ্ছে, যেটা আমরা বলছিলাম যে বাহ্যিক ভাবে তার যে দেখার অসৌন্দর্য, যে সৌন্দর্যটা সেটা থাকে না। এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ব্রেস দিয়ে এটা আপনার লাভ হবে না। কারণ কি, একটা হলো ওর বয়স ধরেন বেশি হয়ে গেছে, 18-19 বছরের বেশি হয়ে গেছে, হাড়গুলো ওর ম্যাচিউরড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। সো বিভিন্ন অ্যাঙ্গেলে যদি আমরা দেখি তাহলে তাকে দেখেন সে কিভাবে দাঁড়ায় আছে, যদি তাকে আমি ভিডিও দেখি আপনি দেখেন হাঁটতেছে কিভাবে, এটা একটা অস্বাভাবিক হাঁটা। এই হাঁটা সে নিজে বা তার বাবা মা সামাজিকভাবে এটা গ্রহণযোগ্য না। সো এই রোগীগুলোকে যখন আমরা অপারেশন করি, দেখেন এখন আপনি দেখান কি মেরুদণ্ড ছিল এরকম হয়ে গেল, একদম স্ট্রেট। এখন আপনি তুলনা করেন তার অপারেশনের পরে, আগে তার দাঁড়ানো আর এখনকার দাঁড়ানো। আপনি পিছন দিকে তাকান যে বাম সাইডে তার কেমন ছিল অপারেশনের আগে, আর ইমিডিয়েট অপারেশনের পরে তার শোল্ডার দুটা ব্যালেন্স, ঘাটটা তার বাঁকা ছিল সেটা নাই, তার পেট কোমরের দিকে যেমন বাঁকা তেরা হয়েছিল, দাঁড়ানোটা তার স্বাভাবিক, এইরকম ভাবে। এবং পুরা শোল্ডারটা ব্যালেন্স। ওই দিকে দেখেন অপারেশন আগে ডান দিকে তার মনে হয় নিচু হয়ে গেছে, বাট এই দিকে দেখেন ডান দিকে তার উঁচু হয়ে গেছে, বাম ডান তার সমান, মাথাটা তার স্বাভাবিক। দুইটা হাতের দেখেন যে ব্যালেন্স, দুইটা হাতের মাঝখানে আর পেটের যে ডিস্টেন্সটা
একদম টোটালি একই লেভেল পর্যন্ত আছে, বাট অপারেশনের আগে কিন্তু সেটা তার ছিল না। এবং দেখেন অপারেশনের আগে ডান দিকে তার মানে পেটের ভিতরে তার মাসেলগুলা চামড়াগুলা তার ঢুকে আছে। সো এটা যদি এখন আমি দেখেন হাঁটাটাও যদি আপনি দেখেন, সে ধরেন একটু ব্যথা ব্যথা আছে সেই জন্য, কিন্তু এই বাচ্চা কিন্তু ব্যালেন্সড হাঁটা, আগের হাঁটাটা যেমন ছিল একদিকে বাঁকা, এখন কিন্তু সেটা নাই। এবং ধরেন 2-4 মাস গেলে যখন এটা চামড়া মাংস সমস্ত একদম হয়ে যাবে, সে তখন টোটালি একটা নর্মাল একটা অবস্থায় সে চলে আসবে। এটা হলো আপনার সার্জারির বড় সুবিধা। আচ্ছা, সেক্ষেত্রে স্যার একটি বিষয় চলে আসে, আমরা প্রায় শেষ দিকে আছি, যে অনেকে চিন্তা করে যে এটা কি কোনো ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি কিনা, মানে অ্যাফোর্ড করতে পারবে কিনা, এই সম্পর্কে একটু বিস্তারিত জানান। অ্যাফোর্ড তো করার মতোই, বাট এটা একটু ব্যয়বহুল। এই জন্যই ব্যয়বহুল যে আমরা যে স্ক্রুগুলো আপনি দেখছেন যে রডগুলো লাগে, এটা কিন্তু পার্মানেন্ট, এটা কিন্তু খোলা যাবে না। ও যতদিন বেঁচে থাকবে সারা জীবন ওর এই শরীরের ভিতরে থাকবে। এবং এই স্ক্রুগুলো বিভিন্ন কোয়ালিটির আছে। আপনার এক একটা স্ক্রু 4-5 হাজার টাকা থেকে শুরু করে 4-5 লক্ষ টাকা পর্যন্ত আছে। সুতরাং আমাদের দেশে ধরেন এই সমস্ত অপারেশন করতে ধরেন আমাদের সেন্টার হয়তো হাই 4-5 লাখ টাকা লাগে। আচ্ছা আচ্ছা। কিন্তু যদি এটা যদি আপনি আমেরিকা যান ধরেন 1.5-2 কোটি টাকা লাগবে। সিঙ্গাপুরে ধরেন কোটি টাকার নিচে আপনি পারবেন না। আপনি যদি সে ব্যাংকক অপারেশন করেন 70-80 লক্ষ টাকা। ইন্ডিয়ার ভালো সেন্টারে আপনার 30-40 লক্ষ টাকার নিচে আপনি পারবেন না, 50 লক্ষ টাকা। যারা অপারেশন করছে তারা কতটুকু স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, রিহ্যাবিলিটেশনের প্রয়োজন কতটুকু? সুন্দর প্রশ্ন। শুধুমাত্র যদি তার যেটা আমরা বলছি যে কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট, তার কোনো মানে অবশ না হয়, প্যারালাইসিস না হয়, তার দেখতে বাহ্যিকভাবে তো সুন্দর আমরা দেখাই দিলাম, নর্মাল কাজ সব করতে পারে। আচ্ছা। শুধু একটাই ভয় থাকে যে কখনো যদি তার অবশ প্যারালাইসিস অথবা তার শ্বাসের কোনো প্রবলেম না হয়, এই দুইটা বড় প্রবলেম ছাড়া এই বাচ্চারা খেলাধুলা, স্কুল কলেজ, দৌড়াদৌড়ি, চাকরি বাকরি এভরিথিং করবে। বাহ। আমাদের তো ধরেন আমাদের সিরিজ প্রায় 25 বছরের সিরিজ। 25 বছর আগে যেগুলো করছি, বিয়ে শাদী হয়ে ঘর সংসার করতেছে, স্বাভাবিক জীবনযাপন ছেলে মেয়ে করছে। স্বাভাবিক জীবনযাপন করতেছে, অসুবিধা হয় না। বাহ। তার মানে কেউ চাইলে এই ধরনের জটিলতা থাকলে খুব তাৎক্ষণিক সময়ের মাঝে বা আর্লি এজে যদি অপারেশন করে কিংবা চিকিৎসা পদ্ধতির আওতাভুক্ত করে সন্তানটিকে, অবশ্যই খুব স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সুবিধা হলো যে যখন তার বয়সটা কম থাকে বা তার সার্জারি লাগবে, অনেক সময় আমরা এ দার ও দার ঘুরতে থাকি, এই হসপিটাল ওই হসপিটাল, এতে অসুবিধা কিরকম, হাড়গুলো তো আপনার শক্ত হয়ে যাচ্ছে, মাসেলগুলো সে লম্বা হওয়ার কথা সে লম্বা হতে পারতেছে না, সে খাটোই থেকে গেল। সো আর্লি স্টেজে যদি আপনি সার্জারি করেন তখন এটা কারেকশন করা যেমন ইজি, তার কমপ্লিকেশনের চান্সও কম। এবং তাকে ধরেন একটা ছেলে বা মেয়ে 18-19 বছর পর্যন্ত লম্বা হবে, তাকে যদি আমি 15 বছরে আমি সোজা করে দিলাম, তার কিন্তু আরো 4-5 বছর সে লম্বা হওয়ার সুযোগটা থাকলো, তার অন্যান্য যে স্ট্রাকচারগুলো নর্মাল বিল্ড আপ তৈরি হওয়ার জন্য কিন্তু সুযোগটা থাকলো। কিন্তু যখন কি আমি 18 বছরে আমি করলাম, এই সুযোগটা কিন্তু তার কমে গেল। সে কারণের জন্য যখন তার সার্জারি লাগবেই, তখন যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি তার জন্য ভালো। একদম। এই ক্ষেত্রে ভূমিকা রয়েছে প্রত্যেকটি পরিবারের সদস্যদের, যাদের পরিবারে এই ধরনের সন্তান রয়েছে অবশ্যই দ্রুত সময়ের মাঝে যেন চিকিৎসা সেবা আমাদের একটা অ্যাওয়ারনেস, যেটা আমরা বলি যে মানুষকে জানানো, সামাজিকভাবে বা মিডিয়ার মাধ্যমে যে কোনো ভাবে হোক, মানুষকে জানানো দরকার যে হ্যাঁ এটা চিকিৎসা হয় এবং এটা সফল চিকিৎসা আছে। আমরা অনেকে মনে করি যে না এটা চিকিৎসাই নাই, একটা আমাদের ধারণা। আর যে চিকিৎসা করলে সঠিক হবে না, আর হলে হয়তো মরে যেতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে, আরেকটা কস্ট অনেকে চিন্তা করে, অনেক মনে হয় ব্যয়বহুল। কিন্তু আপনি যদি ওভারঅল আপনি চিন্তা করেন, বাংলাদেশে এখনো কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা অনেক অনেক চিপার। ইভেন দ্যাট আমরা ইন্ডিয়া, ব্যাংকক এর সাথে যদি আমরা তুলনা করি, তার তুলনায় কিন্তু বাংলাদেশে স্বাস্থ্য সেবা বা চিকিৎসা সেবার যে মান, সেই হিসাবে কিন্তু অনেক সস্তা। নিঃসন্দেহে এক্ষেত্রে সচেতনতার বিকল্প কিছু নেই। একদম আলোচনার শেষ প্রান্তে আপনাকে স্যার আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কথার প্রেক্ষাপটে কিংবা রেস ধরে আমি আবারও বলতে চাই, আপনার ঘরে যে সন্তানটি রয়েছে তার যদি এ ধরনের কোনো সমস্যা থেকে থাকে, যে বাঁকা মেরুদণ্ড কিংবা মেরুদণ্ডটি একটুখানি বেঁকে গিয়েছে, আপনারা খেয়াল করছেন, অবশ্যই দ্রুত সময়ের মাঝে চিকিৎসা সেবার আওতাভুক্ত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।